আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি স্কুল অফ এক্সেলেন্স এর পক্ষ থেকে। আমরা স্কুল অফ এক্সেলেন্স এর পক্ষ থেকে এবছর 2026 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি বললে ভুল হবে, আমরা অলরেডি আমাদের ক্লাসগুলো শুরু করে দিয়েছি। ফাইনাল রিভিশন কোর্স নামে এফআরসি নামে আমরা আমরা আমাদের যে কোর্সটি সেটি শুরু করেছি। তো আমাদের কোর্সের নাম হচ্ছে এফআরসি 2026। এই যে এফআরসি 2026, এইটা কিন্তু স্কুল অফ এক্সেলেন্স এর পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কোর্স, অর্থাৎ এই লাস্ট মোমেন্টে তোমরা যারা এইচএসসি 2026 সালের শিক্ষার্থী আছো, অর্থাৎ তোমরা 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই এফআরসি 26 যে কোর্সটা সেটা তোমাদের জন্য নিয়ে এসেছে স্কুল অফ এক্সেলেন্স। সো এই কোর্সের মধ্যে আমরা কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষা দুইটা গ্রুপের সাবজেক্টের দুইটা গ্রুপের স্টুডেন্ট যারা আছে, দুইটা গ্রুপের স্টুডেন্টদের জন্যই কিন্তু আমরা এটা নিয়ে এসেছি। সো এখানে যে শুধু মানবিকের স্টুডেন্টরা ভর্তি হচ্ছে এমনটা না, আমাদের সাথে যারা হচ্ছে কমার্সের আছে তারাও কিন্তু এফআরসি 26 এ ভর্তি হচ্ছে। তোমরা জানো যে এই এফআরসি 26 এর বিজনেস ইউনিটে যারা আছো, অর্থাৎ ব্যবসা শিক্ষার যারা আছো, তাদের জন্য কিন্তু সবগুলো সাবজেক্টই মোটামুটি এখানে পড়ানো হচ্ছে। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হচ্ছে। সো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাউন্ডের একটু প্রবলেম ছিল। ওকে, সো আমরা যেমনটা বলছিলাম আর কি, আমাদের স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আমরা কিন্তু এবছর এফআরসি 26 ব্যাচের জন্য একটি কোর্স নিয়ে এসেছি। সেখানে কিন্তু আর্টসের পাশাপাশি কমার্সে তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু আমরা এই কোর্সটি নিয়ে এসেছি। সো বিজনেস ইউনিটে তোমরা যারা আছো তারা কিন্তু চাইলে এই যে চারটা সাবজেক্ট আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এই চারটা সাবজেক্ট তো পাচ্ছই, প্লাস হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থাৎ এইচএসসিতে যে যে সাবজেক্টগুলো তোমাদের থাকে সেইগুলো, প্লাস গ্রুপ সাবজেক্ট যেগুলো থাকে সেগুলো, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা রিভিশন কোর্স হিসেবে তোমরা কিন্তু ফাইনাল রিভিশন কোর্স 2026 এর এই যে স্কুল অফ এক্সেলেন্সের কোর্সটা রয়েছে এখানে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের অলরেডি ক্লাসও শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের যে লেকচার 3 সেটা আমরা এখানে কভার করছি। অর্থাৎ আমাদের অলরেডি দুইটা লেকচার কিন্তু হয়ে গেছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ওপরে। তো শেষ মুহূর্তে এসে আসলে আমরা কি করছি, আমরা প্রতিটা চ্যাপ্টার যেগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে একসাথে করে আমরা কিছু ক্লাস রেখেছি, যেখানে ওই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেই টপিকগুলো আমরা ধরে ধরে বোঝাচ্ছি, এবং টপিকগুলোর পাশাপাশি আমরা সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে 50টা এমসিকিউ, সেই 50টা এমসিকিউ রাখছি প্রতিটা লেকচারে। প্লাস হচ্ছে আমরা সেই চ্যাপ্টার ভিত্তিক সৃজনশীল রাখার চেষ্টা করছি। সো এভাবে মূলত আমরা আমাদের এফআরসি 26 ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো সাজিয়েছি। তো আমাদের অলরেডি দুইটা লেকচার শেষ হয়েছে। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের লেকচার 3 দেখব, এবং লেকচার 3তে আমরা কি দেখব, লেকচার 3তে আমরা সামষ্টিক পর্যায়ের উৎপাদন, এই সামষ্টিক পর্যায়ের উৎপাদনের পার্টটা আমরা একটু দেখব। ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের যে মূল বই আছে, মূল বইয়ের 4 নম্বর চ্যাপ্টার। যেহেতু চ্যাপ্টারটা একটু বড়, এই জন্য আমরা একটা চ্যাপ্টারটাকেই, পুরো এই চ্যাপ্টারটাকেই একটা লেকচারের মধ্যে নিয়ে এসেছি। সো এইখানে শুরুতেই আমরা কিছু আমাদের টপিক দেখব। এই টপিকগুলো মূলত আপনাদের এখন টপিক পড়ানোর পরে আমরা যে এমসিকিউ সলভ করব সেখানে কাজে দিবে, প্লাস হচ্ছে সৃজনশীল যেটা সলভ করব সেখানেও কাজে দিবে। ওকে, সো আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে আমরা, হ্যাঁ, 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করব। ওকে, ওকে,
ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। আহ মূলত আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে সামষ্টিক পর্যায়ের উৎপাদন, অর্থাৎ সামষ্টিক মানে কি, আমরা সামষ্টিক মানে বুঝি হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মানে হচ্ছে সামষ্টিক, অর্থাৎ আমরা যে অর্থনীতি নিয়ে কাজ করি, এই অর্থনীতিতে মূলত দুই ধরনের অর্থনীতি নিয়ে কাজ করি, একটা হচ্ছে ব্যষ্টিক আর একটা হচ্ছে সামষ্টিক। ব্যষ্টিক কোনটা, সেটা হচ্ছে কোনো একটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা ব্যক্তির প্রতিষ্ঠান, এই কেন্দ্রিক, অর্থাৎ খুব ছোট পরিসরে। আর সামষ্টিক পরিবেশ বলতে আমরা আসলে বৃহৎ আকারে একটা দেশের মধ্যে, দেশের অর্থনীতিতে কি হচ্ছে এটা মূলত আমরা বুঝে থাকি। সো ওই চ্যাপ্টারটা আমরা আজকে দেখব। সো ওই চ্যাপ্টারের কিছু পার্ট আছে, সেই পার্টগুলো কি কি: মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি। এই যে জিডিপি, অর্থাৎ এই যে জিনিসগুলো আমরা দেখবো, এর সংজ্ঞা কাকে বলে, এবং এইটা থেকে এমসিকিউ আসে এবং এইটা থেকেই কিন্তু সৃজনশীল আসে। সো জিডিপি কি, জিডিপিটা হচ্ছে এখানে শর্টকাটে লেখা আছে, সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি, এই পার্টটা গুরুত্বপূর্ণ। দেশি, দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের কর্তৃক উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য, অর্থাৎ বাংলাদেশের সীমানার মধ্যে অনেক বাইরের দেশের মানুষজনও কিন্তু থাকে, যারা বাংলাদেশের না, তারা যদি বাংলাদেশে কোনো প্রোডাক্ট উৎপাদন করে, ওইগুলা প্লাস দেশের নাগরিকদের কর্তৃক উৎপাদিত দ্রব্য সামগ্রী, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যারা আছে তারা এবং বাংলাদেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক কিন্তু দেশের বাইরেও আছে, তাদেরকে আমরা নিচ্ছি না দেশজ উৎপাদনের মধ্যে। মূলত বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আছে, প্লাস বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে যারা বিদেশি বিদেশি আছে, তারা, এই দুই ধরনের মানুষ মিলে যেটা উৎপাদন করে সেটাকে আমরা বলছি জিডিপি বা মোট দেশজ উৎপাদন। সো মোট দেশজ উৎপাদনের জন্য আমরা কি, সাধারণত এক বছরের জন্য আমরা এটা বের করি। সেক্ষেত্রে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, অর্থাৎ ভোগ ব্যয়কে আমরা বলি কনজাম্পশন সি, বিনিয়োগ ব্যয়কে বলি ইনভেস্টমেন্ট, সরকারি, হ্যাঁ, সরকারি ব্যয় যেটাকে আমরা বলি জি, যেটাকে কি বলি জি। এইগুলোকে করলে আমরা হচ্ছে পাই মূলত আমাদের জিডিপি। ঠিক আছে, এখন এই জিডিপিতে তাহলে কি 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 জিনিস থাকছে, এখানে থাকছে মূলত কনজাম্পশন, ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, সো এই সি, সি সমান জনগণের ভোগ ব্যয়, জনগণ কত টাকা ভোগ করেছে। আই মানে কি, জনগণের বিনিয়োগ ব্যয়, এটা হচ্ছে পার্সোনালের কথা বলছে, জনগণ ঠিক কত টাকা, যেহেতু আমরা এটা ব্যয় ভিত্তিক দিয়ে চিন্তা করতেছি, অর্থাৎ আমরা যে দেশজ উৎপাদনটা পরিমাপ করবো এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে পরিমাপ করতেছি। সো জনগণের ভোগ ব্যয়, জনগণের বিনিয়োগ ব্যয়, এবং সরকারের কিছু ভোগ থাকে, সরকারের কিছু বিনিয়োগ থাকে, সরকারি বিভিন্ন অফিস আদালতের প্রয়োজনে কিছু ভোগ হয়, তারপরে সরকার নিজে কিছু বিনিয়োগ করে। তো এইগুলোকে আমরা এক কথায় বলছি সরকারি ব্যয়। ঠিক আছে, তো এই তিনটাকে আমরা যখন যোগ করব তখন সেটাকে আমরা বলবো জিডিপি। তো এটা আমাদের জিডিপি হয়ে গেল। এরপরে এনডিপি। সো জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, সো এই নেট ডোমেস্টিক প্রোডাক্টটা কি, কিচ্ছু না, জাস্ট হচ্ছে আমার জিডিপি যেটা আছে, জিডিপি থেকে আমার যে মূলধনের ক্ষয়জনিত ব্যয় অর্থাৎ সিসিএ, মূলধনের ক্ষয়জনিত ব্যয় কি হতে পারে, যেমন অবচয়, স্থায়ী সম্পদের যে অবচয়টা, এটা কি, আমরা মূলধন দিয়ে মূলত স্থায়ী সম্পদ কিনি, এই স্থায়ী সম্পদের উপরে যে অবচয়টা হয় সেটা হচ্ছে মূলধনের ক্ষয়জনিত ব্যয়। সো এই মূলধনের ক্ষয়জনিত ব্যয়কে যখন আমরা জিডিপি থেকে বাদ দিব, তখন আমরা নেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাবো। ঠিক আছে, গ্রস থেকে আমরা নেটে চলে আসলাম। ওকে, এটা গেল। এরপরে যদি আমরা আসি, আমাদের জিডিপি গেল, এনডিপি গেল, এরপরে হচ্ছে জিএনপি। জিএনপিটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন কি, দেশের বাইরে দেশের নাগরিকদের কর্তৃক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক কিন্তু কোথায় আছে, দেশের বাইরে আছে কিন্তু বাংলাদেশের নাগরিক, প্লাস দেশের অভ্যন্তরে এবং দেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশের মধ্যে আছে এবং বাংলাদেশের নাগরিক। মোট কথা হচ্ছে বাংলাদেশের নাগরিক কর্তৃক উৎপাদিত, অর্থাৎ তারা দেশের ভিতরে থাকুক বা দেশের বাহিরে থাকুক, বাংলাদেশের নাগরিকরা কর্তৃক যদি কোনো পণ্য উৎপাদন করা হয় সেটাকে আমরা বলি মোট জাতীয় উৎপাদন। সেটা তাহলে
জিডিপি কিন্তু কি, জিডিপিতে কিন্তু দেশের ভিতরে যারা বাংলাদেশের নাগরিক আছে তারা প্লাস বিদেশি যারা আছে তারাও জিডিপিতে, কিন্তু জিএনপিতে কি হবে, জিএনপিতে দেশের অভ্যন্তরে যারা বাংলাদেশের নাগরিক আছে তারা এবং দেশের বাইরে যারা বাংলাদেশের নাগরিক আছে তারা। ঠিক আছে, মোট কথা হচ্ছে বাংলাদেশের নাগরিক, নাগরিক যারা আছে তাদের তাদের টোটাল যে উৎপাদিত দ্রব্য বা সেবা, এটাকে এক জায়গায় করলে আমরা পাবো মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। ওকে, সো আপনারা যারা হচ্ছে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই যে আমরা কিন্তু এই যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচএসসি এবং আলিমের জন্য মানবিক এবং ব্যবসায় শিক্ষার যারা আছে তাদের জন্য কিন্তু আমরা ফাইনাল রিভিশন কোর্স লঞ্চ করেছি, যেটাকে আমরা বলছি FRC 26। সো এই FRC 26-এ কিন্তু শুধু যে মানবিকের জন্য আমরা ক্লাস নিচ্ছি এমনটা না, আমরা কিন্তু বিজনেস স্টাডিজ অনুষদের জন্য কিন্তু ক্লাস নিচ্ছি। অনুষদ বলবো না, বিজনেস স্টাডিজ যে গ্রুপটা আছে এই গ্রুপের জন্য কিন্তু ক্লাস নিচ্ছি। এখানে অল সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা এখানে নিচ্ছি। অল সাবজেক্টের ক্লাস বলতে বাংলা, ইংরেজি, আইসিটির পাশাপাশি আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টগুলোর ক্লাসও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। সো একটা কোর্সের মাধ্যমে আপনারা যারা আপকামিং এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের একটা কোর্সের মাধ্যমে এই লাস্ট মোমেন্টে একটা রিভিশন হয়ে যাবে আশা করি, যাতে আপনাদের যে A+ বা গোল্ডেন A+-এর যে টার্গেটটা আছে সেটা যেন ফুলফিল হয়। সো আমরা পড়াশোনাতে ফিরি। এখন আসি জিএনপি। জিএনপির মধ্যে জিএনপি তো আমরা একটু আগে দেখলাম, জিএনপিটা হচ্ছে দুইভাবে আমরা দেখতে পারি, একটা হচ্ছে আয়ের দিক থেকে আরেকটা হচ্ছে ব্যয়ের দিক থেকে। সো এটাকে আমরা বলতে পারি আয়ের দিক থেকে। আয়ের দিক থেকে কিভাবে, এই যে আর আর মানে হচ্ছে খাজনা, রেন্ট, ভূমির কোনো একটা ভূমি আমরা যে ব্যবহার করছি কারো কাছ থেকে নিয়ে সেটার উপরে একটা ভাড়া দিতে হতে পারে বা ভূমির উপরে একটা খাজনা দিতে হতে পারে, এটা মজুরি, যেটাকে আমরা বলছি ডাব্লিউ। এরপরে হচ্ছে কি সুদ, এরপরে হচ্ছে মুনাফা। এই চারটাকে যখন আমরা অ্যাড করব তখন কিন্তু একটা দেশের টোটাল খাজনা, টোটাল মজুরি, টোটাল সুদ এবং টোটাল মুনাফাকে যখন অ্যাড করব তখন ওই দেশের টোটাল যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ ওই দেশের টোটাল জাতীয় উৎপাদনকে আমরা বের করতে পারবো। ওকে, এখন এটাকে যদি আমরা কিসের ভিত্তিতে এটাকে যদি আমরা ব্যয়ের দিক থেকে চিন্তা করি তখন কি হবে, তখন কিন্তু আমাদের জিডিপিতে যে তিনটা ছিল অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, এই তিনটার পাশাপাশি আরেকটা জিনিস আসবে সেটাকে আমরা বলছি নিট রপ্তানি আয়। নিট রপ্তানি আয়কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, এটা হচ্ছে X-M। X-M মানে কি, এক্স হচ্ছে এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ নিট রপ্তানি, আমদানি থেকে রপ্তানি ঠিক কতটুকু বেশি আমরা করেছি, রপ্তানি থেকে আমদানিকে বাদ দিলে সেটাকে আমরা বলছি নেট এক্সপোর্ট। ওকে, সো এখন যদি আমরা জিএনপি থেকে এনএনপি বের করতে চাই, সিম্পল, এনএনপি কি, জিএনপি মাইনাস ক্ষয়জনিত ব্যয়। আয় পদ্ধতিতে জিএনপি মাইনাস ক্ষয়জনিত ব্যয়। আয় পদ্ধতিতে কিভাবে, এই যে এগুলোকে যোগ করব, এগুলোকে যোগ করে এটা থেকে আমরা সিসিএ বাদ দিব, তাহলে হচ্ছে আমরা এনএনপি পেয়ে যাব এখানে। এই যে আবার আমরা যদি ব্যয় পদ্ধতিতে যাই, C+I+G প্লাস X-M মাইনাস ক্ষয়জনিত ব্যয়, এটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে, অর্থাৎ দুইটা পদ্ধতিতে আমরা হিসাবটা করব। ওকে, এখন আমরা যদি আমাদের জিডিপি দেখে ফেললাম, জিডিপি, আমরা হচ্ছে জিএনপি দেখে ফেললাম। সো জিডিপি থেকে আসছিল হচ্ছে এনডিপি, জিএনপি থেকে আসছিল এনএনপি। সো এইগুলো আমরা দেখে ফেললাম, এইগুলো থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমাদের কোনটা আসে, আমাদের আসে হচ্ছে জাতীয় আয়। সো এই যে জাতীয় আয়, এই জাতীয় আয় আমরা এবার কিভাবে পরিমাপ করতে পারি, সো জাতীয় আয় পরিমাপের তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, একটা আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতিটা খুব বেশি ব্যবহৃত হয় না এখানে, মূলত জাতীয় আয়টা কিভাবে তৈরি করা হয় বা নির্ণয় করা হয়, একটি নির্দিষ্ট সময়, নর্মালি 1 বছর, সকল বস্তুগত এবং অবস্তুগত পণ্য বা সেবার বাজার মূল্যকে জাতীয় আয় বলে। নর্মালি আমরা এটা ইউজ করি না, আমরা ওই পরের দুইটা বেশি ইউজ করি এবং পরের দুইটার মধ্যে ব্যয় পদ্ধতিটা সবচেয়ে বেশি প্রচলিত। সো আয় পদ্ধতিতে কিভাবে হয়, আয় পদ্ধতিতে আমরা অলরেডি দেখে ফেলেছি যে মজুরি যোগ খাজনা যোগ সুদ যোগ মুনাফা মাইনাস হস্তান্তর পাওনা, অর্থাৎ
আমাদের যে জিএনপি ছিল, জিএনপি থেকে আমরা কি বাদ দিচ্ছি? জিএনপি থেকে আমরা বাদ দিচ্ছি কি? হস্তান্তর পাওনা। হস্তান্তর পাওনা, এটাকে বাদ দিলে মূলত আমরা কি পাচ্ছি? জাতীয় আয়। ওকে। আর যদি ব্যয় পদ্ধতিতে যাই তাহলে কি হবে? ব্যক্তিগত ভোগ ব্যয়, মোট অভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ যোগ নিট বৈদেশিক বাণিজ্য প্লাস সরকারি ব্যয়, এটা হচ্ছে আমাদের মূলত কিসের? ব্যয় পদ্ধতিতে। এছাড়াও এইগুলোর সাথে কিন্তু আমাদের ওই যে হস্তান্তর পাওনা বাদ যাবে, হস্তান্তর পাওনা। ওকে, হস্তান্তর পাওনা বাদ যাবে। এখন আরো কিছু আছে, আমরা কিন্তু একটা জিনিস এখানে বাদ দিয়েছি, কিন্তু জিএনপির সাথে, সেটা আয় পদ্ধতি হোক বা ব্যয় পদ্ধতি হোক, জিএনপির সাথে যে শুধু হস্তান্তর পাওনা বাদ যায় এমনটা না, আরো কিছু জিনিস বাদ যায়, আরো কিছু জিনিস যোগ হয়, সেটা আমরা এখানে দেখছি। জিএনপি থেকে সবার আগে আমাদেরকে কি করতে হবে? ডিসি, ডিসি বাদ দিতে হবে। ডিসি মানে কি? ওই যে অবচয় কস্ট, যেটাকে আমরা সিসিএ নামে চিনেছি, সেটাকে আমরা এখানে বলছি ডিসি বা ডেপ্রিসিয়েশন কস্ট। এটাকে বাদ দিব। টিআই, টিআই কি বলছে? পরোক্ষ কর, পরোক্ষ কর বাদ দিব। এরপরে টিপি, টিপি কি? সেই হস্তান্তর পাওনা। তাহলে আমরা বললাম শুধু যে জিএনপি থেকে হস্তান্তর পাওনা বাদ দিতে হবে এমনটা না, জিএনপি থেকে ডিসি, টিআই, টিপি এগুলো বাদ দিব। পাশাপাশি সরকারের অর্জিত মুনাফা, সরকার যে মুনাফাটা করতেছে সেটাও বাদ দিব, এসডি যেটাকে আমরা বলছি। এবং সবশেষে ভর্তুকি, ভর্তুকিটাকে আমরা অ্যাড করব, সেটাকে আমরা বলছি এসবি। সো এই সবগুলো করার পরে আমরা আমাদের এনআই, যেটাকে আমরা বলছি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, এখানে কিন্তু একটা পার্থক্য আছে, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, নট জিএনপি। জিএনপি কি ছিল? মোট জাতীয় উৎপাদন। সো ওইটা কিন্তু না। ওকে। সো আমরা দেখে ফেললাম এই মোটামুটি এই যেগুলো আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাথাপিছু আয়। সো মাথাপিছু আয় সম্পর্কে যদি আমরা একটু বলি, মাথাপিছু আয় হচ্ছে জাতীয় আয়কে টোটাল জনসংখ্যা দ্বারা আমরা ভাগ করব, জনসংখ্যা দ্বারা ভাগ। সো এটা দুই ভাবে করা যায়, এটা দুই ভাবে করা যায়। হ্যাঁ, এটাকে আমরা দুই ভাবে করতে পারি। ওকে, এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে প্রকৃত মাথাপিছু আয় দ্বারা, আরেকটা হচ্ছে তোমার আহ সঞ্চয়ী, যে মাথাপিছু আয় বের করার যে সূত্রটা আছে, আর্নিংস, আর্নিংস আর্নিংস পার ক্যাপিটা ইনকাম, যেটা ওইটা, অর্থাৎ দুই ভাবে আমরা মাথাপিছু আয়টাকে বের করতে পারি। এটা আমরা জাস্ট জেনে রাখবো দুই ভাবে। ওকে, এবার আসি আমরা আমাদের সেই এমসিকিউ সলভে। সো এমসিকিউ সলভে হচ্ছে আমরা চলে যাচ্ছি। এখানে মূলত আমরা এখন আমাদের সেই রেগুলার যে 50টা এমসিকিউ সেটা সলভ করব, প্লাস হচ্ছে, হ্যাঁ, রেগুলার 50টা এমসিকিউ আমরা সলভ করি, সেটা সলভ করব, প্লাস হচ্ছে আমরা একটা সৃজনশীল দেখব। সো আমরা হচ্ছে দেরি না করে শুরু করি। আর আবারও বলছি যে আমাদের কিন্তু এফআরসির ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, দুইটা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা বিজনেস স্টাডিজ অনুষদের আছো, বিজনেস স্টাডিজ গ্রুপের যারা আছো, তারা কিন্তু চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। এই শেষ মুহূর্তের একটা প্রস্তুতি হিসেবে খুবই কাজে দিবে তোমাদের। সো এখানে কিন্তু আমরা এই যে প্রথমে কিছু টপিক দেখালাম, চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক, প্লাস গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ, এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ সৃজনশীল, এগুলো কিন্তু আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু সমাপ্ত করছি, যাতে একদম শেষ মুহূর্তে তোমার প্রস্তুতির জন্য গোছালো হয়ে যায়। ওকে। সো আমরা আমাদের সমাধানে চলে যাই। ওকে। হ্যাঁ। সো কত সময়ের জন্য জাতীয় আয় নির্ণয় করা হয়? কত সময়ের জন্য জাতীয় আয় নির্ণয় করা হয়? নর্মালি আমরা বাজেট করি 1 বছরের জন্য। সো একটা দেশে জাতীয় আয়টা মূলত আমরা 1 বছরের জন্য বের করি, এরপরে আবার পরের বছরের জন্য আবার তৈরি করি, তারপরের বছরের জন্য আবার, নর্মালি আমরা 1 বছরের জন্য জাতীয় আয়টাকে বের করে থাকি। একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিপূর্ণ চিত্র প্রকাশ করে কোনটি? সো একটা দেশ ঠিক কোন পরিমাণে আছে বা কোন জায়গায় আছে, সেটা ওই দেশের টোটাল আয়ের ওপর ডিপেন্ড করে, যে ওই দেশের টোটাল আয় কত এবং ওই দেশের মাথা পিছু আয় কত। সো এখানে দেখেন মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, এইগুলো খুব ন্যারো জিনিস। এইগুলো থেকে বাদটা দিয়ে সবকিছু দিয়ে একদম কনক্রিট যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে জাতীয় আয়।
এটা দ্বারাই মূলত একটা দেশের চিত্র ফুটে ওঠে। জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয় কোনটি? সো জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয় কোনটি? যে প্রবাসী প্রেরিত অর্থ, এটা কিসের মধ্যে থাকে? এটা আমাদের জিএনপির মধ্যে কিন্তু থাকে। ওকে, এরপরে বিদেশিদের আয়, এটাও থাকে। নিট জাতীয় উৎপাদন, এটাও কিন্তু থাকে। কিন্তু এই যে সমাপনী মজুত পণ্য, এটাকে আমরা আয় বা ব্যয়ের মধ্যে দেখাই না, যার কারণে এটা কিন্তু আমাদের অপশনে আসবে না, এবং এটাই হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এটা নয় বলছে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন যদি দেখি, দেশি বিদেশি, দেশি বিদেশি নাগরিক মিলে, অর্থাৎ নাগরিক বাংলাদেশের নাগরিক কিন্তু দেশেও আছে বিদেশেও আছে, এক বছরে যে পরিমাণ পণ্য উৎপাদন করে তাকে আমরা, তার সমষ্টিকে কি বলি? তার সমষ্টিকে আমরা বলি জিএনপি বা মোট জাতীয় উৎপাদন, দেশি বিদেশি নাগরিকগণ মিলে। ওকে, এটা হচ্ছে কি, যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের নাগরিক দেশে এবং যদি দেশের বাইরে থাকে, সেটাকে আমরা বলি জিডিপি বা মোট দেশীয় উৎপাদন। কিন্তু দেশি বিদেশি নাগরিক মানে কি, বাংলাদেশের মধ্যে বাংলাদেশি যারা আছে তারা এবং ফরেনার যারা আছে তারা। তো এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশি এবং ফরেনার, এই দুই ধরনের মানুষ মিলে যে প্রোডাক্টটা তৈরি করবে, সেটাকে আমরা বলছি মোট, সেটাকে আমরা বলছি মোট দেশীয় উৎপাদন। আর মোট জাতীয় উৎপাদন কোনটা হবে? বাংলাদেশের নাগরিক, সবাই কি বাংলাদেশের নাগরিক যদি হয়, তাহলে কিন্তু তখন তারা বাংলাদেশে আছে বা বিদেশে আছে, কোথায় আছে এটা ম্যাটার করে না, বাংলাদেশের নাগরিকরা মিলে যদি কিছু তৈরি করে, সরি, সেটাকে আমরা বলবো মোট জাতীয় উৎপাদন। ওকে, পরের প্রশ্নে যদি যাই, কোনটিতে দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত থাকে? অর্থাৎ কোনটার মধ্যে দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিক যারা আছে তারা থাকে? আমরা নর্মালি এখনই বললাম যে জিডিপির মধ্যে কারা কারা থাকে। জিডিপির মধ্যে হচ্ছে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি নাগরিক প্লাস যারা হচ্ছে বিদেশি আছে, বিদেশি নাগরিক, বাইরের দেশের নাগরিক, কিন্তু দুইজনই কোথায় আছে? বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে আছে। সো ভৌগোলিক সীমার মধ্যে আছে, তারা যেটা তৈরি করবে সেটাকে আমরা বলছি জিডিপি বা মোট দেশজ উৎপাদন। ঠিক আছে, এর কি ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের জিডিপি, সো মোট দেশজ উৎপাদন। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটিতে ভৌগোলিক সীমারেখার বাইরের আয় বহির্ভূত থাকে? তার মানে ভৌগোলিক সীমারেখার বাইরে যে আয়টা হচ্ছে সেটাকে আমরা অন্তর্ভুক্ত করছি না, অর্থাৎ বহির্ভূত থাকে। আমাদের যে আয়টা আমরা বের করব, এই আয়ের মধ্যে দেশের বাইরে যত আয় হয়েছে এটাকে আমরা নিব না, অর্থাৎ দেশের যে ভৌগোলিক সীমারেখায়, সীমারেখার বাইরে হচ্ছে আয়টা হয়েছে। তো দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে আয় করে মূলত কারা? প্রবাসীরা, প্রবাসীরা এই আয়টা পাঠায়। তো এই প্রবাসীরা যে আয়টা পাঠায়, এটা কিসের মধ্যে ইনক্লুড হয়? এটা মূলত জিএনপির মধ্যে ইনক্লুড হয়। কিন্তু এখানে বলছে বহির্ভূত, তার মানে এটাকে নেওয়া যাবে না, এটা নেয় না। কোনটা? সেটা হচ্ছে জিডিপি, হচ্ছে এই জিডিপি হচ্ছে এই ধরনের যে প্রবাসীদের আয়, এটা কাউন্ট করে না। এরা মূলত ভৌগোলিক সীমাকে কাউন্ট করে, ভৌগোলিক সীমারেখাকে কাউন্ট করে, যে একটা দেশের মধ্যে ঠিক কতটুকু উৎপাদন হয়েছে, বাইরের প্রবাসীদেরটা কাউন্ট করবে না। সো রাইট অ্যান্সার হচ্ছে এটা। জিডিপিতে নিচের কোনটি বহির্ভূত? তার মানে জিডিপির মধ্যে এখন আমরা কোনটা আনি না, এই বিগত প্রশ্নের সেম প্যাটার্ন ওটা উল্টায় দিয়েছে। সো জিডিপির মধ্যে আমরা কোনটাকে নিয়ে আসি না? ভোগ ব্যয়, সি নেই। সরকারি ব্যয়, এটাকে আমরা বলছি জি, এটাও নেই। বিনিয়োগ ব্যয়, এটাকে বলছি আই। সো জিডিপি সমান সমান আমরা কি দেখেছিলাম? সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ কনজাম্পশন, ভোগ ব্যয়, বিনিয়োগ এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, মানে সরকারের ব্যয় এবং ভোগ। ঠিক আছে, এটা আমাদের সূত্র ছিল। সূত্রের মধ্যে ছিল না কোনটা? এইটা সি সি এ, এটা কিন্তু ছিল না, মূলধনী ব্যয় যেটা। সো এটা কিন্তু আমাদের সূত্রে ছিল না, যার কারণে এটা আমাদের রাইট অ্যান্সার, কারণ এটা জিডিপির মধ্যে থাকে না। এটা কিসের মধ্যে থাকে? এটা থাকে এনডিপির মধ্যে। কিসের মধ্যে? এনডিপি। এনডিপি সূত্র কি? জিডিপি বিয়োগ সিসিএ। এটা করলে আমরা কি পাবো? এনডিপি পাবো। সো এই এনডিপির মধ্যে মূলধনী ব্যয়টা থাকে, জিডিপির মধ্যে এটা থাকে না।
পরের প্রশ্ন, মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন মানে কি? মোট মানে জি, গ্রস, জাতীয় মানে কি? ন্যাশনাল, উৎপাদন মানে হচ্ছে প্রোডাকশন, তার মানে জিএনপি। সো জিএনপি সূত্র কি? জিএনপি কে আমরা দুই ভাবে দেখেছিলাম, একটা হচ্ছে আয়ের দিক থেকে, একটা হচ্ছে ব্যয়ের দিক থেকে। সো আয়ের দিক থেকে আমরা কিভাবে দেখেছিলাম জিএনপি কে? জিএনপি কে আয়ের দিক থেকে আমরা কিভাবে দেখেছিলাম? আয়ের দিক থেকে দেখেছিলাম রেন্ট, তারপরে ওকে মজুরি, রেন্ট মানে হচ্ছে খাজনা। তো খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই চারটার যে সংমিশ্রণ ছিল, এই চারটার যে সামেশন ছিল, এই সামেশনকে জিএনপি আমরা বলতাম আয়ের দিক থেকে। এবার আমরা যদি ব্যয়ের দিক থেকে চিন্তা করি, ব্যয়ের দিক থেকে কি কি ছিল? এখানে ছিল ভোগ ব্যয়, যেটাকে আমরা কি বলি? সি। এরপরে কি ছিল? বিনিয়োগ, যেটাকে আমরা কি বলি? বিনিয়োগকে আমরা বলি হচ্ছে ইনভেস্টমেন্ট, আই। এরপরে কি ছিল? সরকারি ব্যয়। তো সরকারি ব্যয়কে আমরা কি বলি? সরকারি ব্যয়কে বলি জি। এরপরে কি ছিল? এরপরে হচ্ছে নিট রপ্তানি। সো নিট রপ্তানিকে আমরা কি হিসেবে চিনি? এক্স মাইনাস এম। সো এটা আমাদের কি ছিল? জিএনপির ব্যয়ের দিক থেকে যে সূত্রটা সেটা। সো জিএনপির ব্যয়ের দিক থেকে সূত্রটা পেলাম আয়ের দিক থেকে। এখানে যেটা দেওয়া আছে এটা নর্মালি দেখেন তো ব্যয়ের সূত্রটাকে ইন্ডিকেট করছে। সো ব্যয়ের সূত্র অনুযায়ী কোনটা হবে তাহলে? সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম। রাইট আনসার হচ্ছে এটা। কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যেটাকে আমরা বলি, এটাকে একসাথে আমরা কি বলি? নিট এক্সপোর্ট বা নিট রপ্তানি। ওকে, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, ব্যয়ের জিএনপি সূত্র কোনটি? সো আমরা এই যে মাত্র দেখলাম ব্যয়ের সূত্র, কিন্তু আমরা দেখেছি জিএনপির, এই যে জিএনপির ব্যয়ের সূত্র এখানে যেটা দেখলাম এটাকে ভিন্ন নামে এখানে জাস্ট বলছে ব্যয়ের জিএনপি সূত্র কোনটি এটা। যদি বলতো ব্যয়ের এনএনপি সূত্র কোনটি, সো তখন কিন্তু এটা হয়ে যেত, কারণ তখন এই ডেপ্রিসিয়েশন কস্টটা জিএনপি থেকে বাদ চলে, জিএনপি থেকে যখন আমরা এই যে ডেপ্রিসিয়েশন কস্ট, এটা আরেক নাম হচ্ছে সিসিএ, এটাকে যখন বাদ দিতাম তখন এটা এখান থেকে আমরা কি কি পেতাম? তখন এখান থেকে পেতাম এনএনপি। ওকে, জিএনপি সূত্র কোনটি? জিএনপি সূত্র কি? জিএনপি সূত্র হচ্ছে এটা, আমরা কিন্তু মাত্র দেখলাম এটা হচ্ছে জিএনপি সূত্র। এবার আসি পরের প্রশ্ন, মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন মানে কি? জিএনপি। সো জিএনপি থেকে যখন আমরা কি বাদ দিব? মূলধনের অবচয়জনিত ব্যয়, যেটাকে আমরা বলছি সিসিএ, এটাকে যখন বাদ দিব তখন আমরা কি পাবো? এনএনপি পাবো। এনএনপির ফুল ফর্ম কি? এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। সো যেটার আরেক নাম কি? নিট জাতীয় উৎপাদন। সো নিট জাতীয় উৎপাদন কই আছে? নিট জাতীয় উৎপাদন। ওকে, নিট জাতীয় উৎপাদন মানে এন এন পি। হিসাব করতে মোট জাতীয় উৎপাদন থেকে কি বাদ দিতে হয়? একটু আগে আমরা পরে প্রথম প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে অবচয়জনিত ব্যয়, অর্থাৎ যেটাকে আমরা বলছি ডিসি বা সিসিএ। ওকে, আই পদ্ধতিতে, ওকে, আই পদ্ধতিতে এনএনপি নির্ণয়ের সূত্র কোনটি? সো আই পদ্ধতি যেহেতু বলছে আমাদের সেই রেন্ট, তারপরে ওয়েজেস, এরপরে হচ্ছে ইন্টারেস্ট এবং প্রফিট, এই পার্টগুলো আসবে। সো সেক্ষেত্রে এটা এনএনপি বলছে, এনএনপি মানে কি? জিএনপি মাইনাস সিসিএ। সো জিএনপির মধ্যে কি 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 ছিল? রেন্ট প্লাস ওয়েজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট, এটা ছিল। এটা থেকে কি বাদ দিতে হবে? এটা থেকে ডিসি বাদ দিতে হবে, তাহলে আমরা কি পাবো? আমাদের যে এনএনপি আছে সেই এনএনপিটা এখানে পাবো, এনএনপি। ওকে, সো তাহলে এখানে কোথায় আছে? এই যে খ নম্বরে আছে রাইট অ্যান্সার, আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি মাইনাস ডিসি। ডিসি না থেকে কিন্তু এখানে ডিসির পরিবর্তে কি থাকতে পারতো? সিসি। ওকে, ঠিক আছে। এনডিপি নির্ণয়ের সূত্র কোনটি? সো এনডিপি কিভাবে পাই? জিডিপি থেকে মূলধনের ক্ষয়জনিত ব্যয় বাদ দিলে। সো জিডিপি মাইনাস মূলধনের ক্ষয়জনিত ব্যয়কে আমরা কি বলি? সিসিএ। সো এটা করলে, সো এখানে কোথায় আছে? এই যে গ নম্বর, জিডিপি মাইনাস সিসিএ।
এটা বাদ দিলে আমরা পাই এনডিপি। এনডিপি মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যত প্রোডাক্ট উৎপাদন হয় সেটা থেকে যখন মূলধনের ক্ষয়জনিত ব্যয় বাদ দিই সেটাকে আমরা বলে থাকি এনডিপি। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের অন্তর্ভুক্ত হয় কোনটি? যেহেতু ব্যয় পদ্ধতি এবং জাতীয় আয়, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রের কথা মনে আছে, আমরা হচ্ছে জিএনপি থেকে কি করি, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়কে আমরা কি বলি, ন্যাশনাল ইনকাম। সো আমরা কি করি, জিএনপি থেকে ডিসি বাদ দেই, তারপরে টিআই বাদ দেই, এটা হচ্ছে পরোক্ষ কর, টিপি হস্তান্তর পাওনা বাদ দেই, এরপরে হচ্ছে এসবি বাদ দেই, এটা হচ্ছে সরকারের যে মুনাফা সেটা, আর সর্বশেষ গিয়ে এসজি যোগ করি, সেটাকে আমরা কি বলি, ভর্তুকি। তো যা ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের অন্তর্ভুক্ত কোনটি? পেনশন এর কোনো কথা এর মধ্যে ছিল না, স্টক নাই, বেকার ভাতা নাই। এই যে ভোগ, এটাকে আমরা বলি সি, এই সিটা কিসের মধ্যে থাকে? সিটা থাকে এই যে জিএনপির মধ্যে। জিএনপির মধ্যে কি কি থাকে? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সো এইটা হচ্ছে সিটা জাতীয় আয়ের মধ্যে আছে। ওকে, আয় পদ্ধতিতে জাতীয় আয়ের বহির্ভূত, আয় পদ্ধতিতে জাতীয় আয়ের বহির্ভূত। সো আয় পদ্ধতি বলছে যেহেতু, তার মানে কি, খাজনা, সুদ, মুনাফা, তারপরে হচ্ছে ইন্টারেস্ট, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এটা থেকে কি বাদ যাবে? হস্তান্তর পাওনা বাদ যাবে। সো খাজনা অপশনে আছে, ভ্যাট আছে, কর্পোরেট ট্যাক্স আছে। এইগুলো কি? এগুলো হচ্ছে ওই যে খাজনার খাজনা বা হচ্ছে আমাদের যে মজুরি সেইগুলা। কিন্তু নিট রপ্তানিটা মূলত আমরা কিসে ব্যবহার করি? এটা হচ্ছে ব্যয় পদ্ধতির মধ্যে ব্যবহার করি। সো এখানে যেহেতু আয় পদ্ধতির কথা বলছি, এই ব্যয় পদ্ধতির এই পার্টটা এখানে আসবে না। ওকে, কোনটি আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় বাদ দিতে হয়? যেহেতু আয় পদ্ধতিতে এবং জাতীয় আয় পরিমাপের সময় কোনটা বাদ দেই আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি, হস্তান্তর পাওনা। অর্থাৎ রেন্ট যোগ ওয়েজেস যোগ মানে মজুরি যোগ ইন্টারেস্ট যোগ প্রফিট, এগুলো যোগ করব, এটাকে আমরা কি পাই? এগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে জিএনপি। সেটা থেকে যখন আমরা হস্তান্তর পাওনা অর্থাৎ টিআই বাদ দিব, আর যদি কিছু না থাকে সেটা, যদি অন্য কিছু থাকে সেগুলোকে বাদ দিতে হবে, কিন্তু যেহেতু নাই সেহেতু জিএনপি থেকে যখন টিআই বাদ দিব তখন আমাদের এনআই আসবে। এনআই মানে কি? ন্যাশনাল ইনকাম, এটা চলে আসবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হস্তান্তর পাওনা। মাথাপিছু আয়ের মাধ্যমে জানা যায়, মাথাপিছু আয় মানে কি? আমাদের জাতীয় আয় ডিভাইডেড বাই জনসংখ্যা। সো কি কি জানা যায়? একটা দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন, ক্ষয়জনিত ব্যয় জানা যায়, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, এই দুইটা জানা যায়। ক্ষয়জনিত ব্যয় জানা যায় না কেন? কারণ কতটুকু ক্ষয়জনিত ব্যয় হয়েছে সেটা তো বাদ দিয়ে তারপরে জাতীয় আয় বের করি, সো ওইটা জানা যাবে না। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। ওকে, মোট দেশজ উৎপাদনে বিবেচিত হয় দেশে অবস্থানরত ব্যক্তিবর্গ, হ্যাঁ এটা বলেছি। দেশে অবস্থানরত বিদেশি ব্যক্তিবর্গ, এটাও বলেছি, হ্যাঁ এটাও আছে। কিন্তু এই যে প্রবাসী, প্রবাসীদের বিষয়টা হচ্ছে জিএনপির মধ্যে থাকে, যার কারণে অ্যান্সার হবে 1 ও 2। ম্যাক্রো শব্দের শাব্দিক অর্থ কি? ক্লাস শুরুতে আমরা বলেছি ম্যাক্রো মানে কি, সামষ্টিক, নট সামগ্রিক, এটা হচ্ছে সামষ্টিক। সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু কি? এটা হচ্ছে মূলত জাতীয় পর্যায়ে চিন্তা করে, যার কারণে মোট জাতীয় আয় হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। কোন দেশের অর্থনৈতিক দক্ষতার পার্থক্য পরিমাপের মানদণ্ড হিসেবে কোনটা ব্যবহার করা হয়? কোন একটা দেশের কি দক্ষতা, কোন দেশের যে ভৌগোলিক সীমার মধ্যে যেটা উৎপাদন করে সেটা মূলত সেই দেশের দক্ষতা। তো ভৌগোলিক সীমার মধ্যে কোনটা নিয়ে কাজ করে? সেটা হচ্ছে জিডিপি নিয়ে কাজ করে। ওকে, জিডিপি এর অর্থ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। জিএনপির পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। ওকে, কোনটির সমষ্টিকে জাতীয় আয় বলে? কোনটির সমষ্টিকে? শ্রম ও মূলধনের সমষ্টিকে জাতীয় আয় বলে। শ্রম ও মূলধনের সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয়ের সমীকরণে টিআই কি? আমরা সূত্র যখন পড়িয়েছি টিআই কে কি বলেছি? টিআই কি আমাদের? টিআই হচ্ছে পরোক্ষ কর। আর টিপি কি ছিল? টিপি হচ্ছে হস্তান্তর পাওনা। ওকে,
জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদনের সাথে কোনটি যোগ করতে হয়? যেহেতু জাতীয় আয় নির্ণয় করব, মোট জাতীয় উৎপাদন মানে কি জিএনপির সাথে অনেক কিছুই বিয়োগ করতে হয়। হস্তান্তর পাওনা, পরোক্ষ কর, সরকারের মুনাফা, এগুলো সব বাদ দিতে হয়। যোগ করতে শেষে কোনটা? ভর্তুকি, যেটাকে আমরা এসজি নামে চিনি, সেটাকে যোগ করতে হয়। আমরা যদি একটু দেখি, যেমন জিএনপি মাইনাস ডিসি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসবি প্লাস এসজি। এই যে আমরা শুরুতে যদি একটু চলে যাই, আমরা আমাদের শুরুতে যদি যাই আমরা দেখতে পাবো এই যে, সরি, এটার নাম হচ্ছে এসবি, এসজিটা হচ্ছে সরকারের অর্জিত মুনাফা। তাহলে হুম, কই, এই যে, তাহলে এখানে জাস্ট একটু উল্টা হবে, সেটা হচ্ছে এস জিটা বিয়োগ হবে, এস বিটা যোগ হবে। সো এই ভর্তুকের নাম হচ্ছে এস বি। ওকে। সঠিক জাতীয় আয় পরিমাপ কেন প্রয়োজন? সঠিক জাতীয় আয় পরিমাপ প্রয়োজন কারণ সঠিক তথ্য দরকার। সঠিক তথ্য কাদের দরকার? দেশে যারা অর্থনীতিবিদ আছে এবং দেশের যারা বাজেট নির্ণয় করে বা বাজেট তৈরি করে তাদের জন্য, কারণ এটা জানলেই পরবর্তী বছরে বাজেট তৈরি করা যাবে। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত ধারণা কোনটি? জাতীয় আয়ের জন্য মূলত জাতীয় আয় বের করতে এইগুলোর মধ্যে দেখেন কোনটা ব্যবহার করি আমরা? মোট জাতীয় উৎপাদন। এগুলোকে মোট অর্থ, মোট সম্পদ, মোট জাতীয় ব্যয়, এগুলো কিন্তু ব্যবহার করি না আমরা। এটা থেকে শুরু করে ধীরে 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 জাতীয় আয়টাকে বের করি। শামসুল একজন প্রান্তিক কৃষক, তার আয় কোন ধরনের আয়ের অন্তর্ভুক্ত? তো শামসুল যেহেতু একজন প্রান্তিক কৃষক, অর্থাৎ বাংলাদেশে আছে, তার আয় কিসের অন্তর্ভুক্ত? নর্মালি সবার শুরুতে কিসের অন্তর্ভুক্ত যাবে? দেশজ আয়। কারণ তার আয়টাও কিন্তু কি দেশের যে টোটাল দেশজ আয় অর্থাৎ জিডিপি সেটার মধ্যে যাচ্ছে। মোট জাতীয় উৎপাদনের উপাদান নয় কোনটি? যেহেতু বলছে মোট জাতীয় উৎপাদন জিএনপি, সো এর মধ্যে কি থাকবে না? বিনিয়োগ ব্যয় আই থাকবে, ভোগ ব্যয় থাকবে সি, সরকারি ব্যয় জি থাকবে, কিন্তু মাথাপিছু ব্যয়টা এর মধ্যে থাকবে না। মাথাপিছু ব্যয় জিএনপির মধ্যে থাকে না। জিএনপি থেকে আরো অনেক জিনিসপত্র বাদ দিয়ে জাতীয় আয় বের করতে হয়, ন্যাশনাল ইনকাম, সেটাকে ডিভাইড করতে হয় জনসংখ্যা দিয়ে। তাহলে আমরা কি পাই? মাথাপিছু ব্যয়। মাথাপিছু আয় পাই, ব্যয়ও পাই না। সো এটা আমাদের এখানকার প্রাসঙ্গিক বিষয় না। জিএনপি নির্ধারণে কোন সময়ের উৎপাদন হিসাবভুক্ত হয়? আমি বলেছি যে সব সময় এক বছরের হিসাব করি, এবং এক বছর কোনটা? সেটা হচ্ছে চলতি বছরের হিসাব আমরা করি। বিগত বছর, আগামী বছর, কোনো ওইসব কোনো বছরে আমরা হিসাব করি না। কোন ক্ষেত্রে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয়? সো কোন, আমরা বলেছি যে জিডিপি তে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় না, জিএনপি তে হয়, গ্রস ন্যাশনাল প্রোডাকশনে। সো গ্রস ন্যাশনাল প্রোডাকশন মানে কি? মোট জাতীয় উৎপাদন। এই যে গ্রস ন্যাশনাল প্রোডাকশন। মোট জাতীয় উৎপাদন পরিমাপে কোনটি বহির্ভূত থাকে? যেহেতু মোট জাতীয় উৎপাদন, তাহলে জিএনপি। বহির্ভূত থাকে কোনটি? আমদানি রপ্তানি থাকে, ভোগ ও বিনিময় থাকে, এগুলো হচ্ছে সি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স। এগুলো কিন্তু সূত্রের বিষয়, কিন্তু এই মূল্য সূচকটা জিএনপির মধ্যে থাকে না। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টা? তিনটা আমরা দেখেছি, একটা হচ্ছে উৎপাদন, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। মাথা পিছু আয় পরিমাপের পদ্ধতি কয়টি? দুইটি আমরা বলেছিলাম, প্রকৃত আর একটা হচ্ছে অর্থনৈতিক। সো দুইটা হবে। কোনটি জাতীয় আয় পরিমাপের গুরুত্ব? জাতীয় আয় যে আমরা পরিমাপ করব, এটা কেন করব? এটা মূলত আমাদের বাজেট তৈরি করতে সহায়তা করে। আমরা এই যে বলেছিলাম জাতীয় আয় বের করলে পরবর্তী বছরে বাজেটটা আমরা ভালো মতো প্রিপেয়ার করতে পারবো। জাতীয় আয় পরিমাপের সমস্যা কোনটি? জাতীয় আয় পরিমাপের সমস্যাটা হচ্ছে দ্বৈত গণনা। অর্থাৎ ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাদের বলি, বিস্কুট কারখানাতে যে বিস্কুটটা তৈরি হচ্ছে ওইটাও তো একটা জিনিস উৎপাদন হচ্ছে। সো ওই উৎপাদনটাকে আমরা একবার কাউন্ট করলাম। প্লাস এই বিস্কিট তৈরি করতে যে আটা, আটা প্রয়োজন হয়, এই আটাও কোনো একটা মিলে উৎপাদন হয়। ওকে। সো বিস্কুট, আটা, গম। ধরেন একটা দেশে ঠিক টোটাল কত পরিমাণ গম উৎপাদন হয়েছে এটা একবার হিসাব হয়। গম থেকে যে আটা, আটা তৈরি হয়েছে এটার একবার হিসাব হয়। আটা থেকে যে বিস্কুট উৎপাদন হয়েছে এটার একটা হিসাব হয়। অর্থাৎ
একই আটা, একই গম, একবার আটা হয়েছে একবার বিস্কুট হয়েছে, কিন্তু আমরা তিন জায়গায় হিসাব করতেছি। সো এইটা করার ফলে কি হয়, দ্বৈত গণনা সৃষ্টি হয়। সো এটাকে আমরা সমাধান করতে পারি কিসের মাধ্যমে, আমরা যদি শুধু ভ্যালু এডিশনটাকে কাউন্ট করি, ভ্যালু এডিশন, অর্থাৎ আমরা শুরুতে গমের উৎপাদনটাকে কাউন্টে নিলাম এবং গম থেকে ঠিক কত পরিমাণ ভ্যালু এডিশন হয়ে আটা হলো এবং আটার সাথে কত পরিমাণ ভ্যালু এডিশন হয়ে বিস্কুট হলো, এইটাকে যদি কাউন্টে নিই তাহলে সেটা দ্বৈত গণনা প্রবলেমকে সলভ করবে। নর্মালি ওটাকে আমরা কাউন্টে নেই না, যার কারণে গম, আটা এবং বিস্কুট তিনবার কাউন্টে আসে এবং দ্বৈত গণনা সৃষ্টি হয়। কোন দেশের জিডিপি বাড়ার অর্থ কি? দেশীয় উৎপাদন বেড়েছে, বিনিয়োগ অবস্থার উন্নতি হয়েছে, বৈদেশিক, যেহেতু জিডিপির কথা বলছে বৈদেশিক রেমিটেন্সটা আসবে না, যার কারণে উত্তর হবে 1 ও 2। ওকে। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় অন্তর্ভুক্ত হবে, যেহেতু উৎপাদন পদ্ধতি, সো আমরা উৎপাদন পদ্ধতি দেখেছি X1 X2, অর্থাৎ যতগুলো আমাদের সেবা পণ্য পণ্য বা সেবা আছে সেটা। সো পণ্য সেবা অবকাশটা এর মধ্যে যাবে না, যার কারণে উত্তর হবে 1 ও 2। ম্যাক্রো ইকোনমিক্স শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? যেহেতু ম্যাক্রো কথা বলছে, তো জাতীয় পর্যায়ে, আমরা সামষ্টিক পর্যায়ে, তো জাতীয় পর্যায়ের কোন কথাটা লেখা আছে? জাতীয় আয়। ঠিক আছে। দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত পণ্যের মূল্যকে কি বলে? যেহেতু ভৌগোলিক সীমানার কথা বলেছে, ভৌগোলিক সীমানার মধ্যে কোনটা হয়? সেটা হচ্ছে জিডিপি, মোট মোট দেশজ উৎপাদন, এটা। ওকে। আর ভৌগোলিক সীমা পেরিয়ে গেলে তখন জিএনপি। এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রীর আর্থিক বাজার মূল্যকে কি বলে? যেহেতু দেশের অভ্যন্তরের কথা বলেছে, ভৌগোলিক সীমাকে নির্দিষ্ট করে দিয়েছে, মোট দেশজ উৎপাদন, জিডিপি। কোন দেশের আর্থিক বছরে বৈধভাবে উৎপাদিত সব পণ্যের সমষ্টিকে কি বলে? সো যেহেতু কোনো একটা দেশের কথা বলা হচ্ছে, যার কারণে আর্থিক বছরে বৈধভাবে, তার মানে টোটাল বছরে, সেটাকে আমরা বলি জাতীয় উৎপাদন। টোটাল দেশে ঠিক কত পরিমাণ উৎপাদন হয়েছে। জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে আমরা কি বলি? যেহেতু জাতীয় উৎপাদন, তাহলে মোট জাতীয় আয়। ওকে। এবার আমরা একটা ম্যাথ দেখব। ম্যাথটা মূলত কি, রায়হান একজন অর্থনীতির ছাত্র, তার কাছে সংগৃহীত তথ্যগুলো হলো কি, এন এন পি, অর্থাৎ এন এন পি, এটা কত আছে? 2,25,000 টাকা। এরপরে কি আছে? পরোক্ষ কর, যেটাকে আমরা কি বলি? পরোক্ষ কর মানে কি? টিআই। টিআই কত আছে? 20,000 টাকা। এরপরে হস্তান্তর পাওনা 35,000, যেটাকে আমরা বলি টিপি, 35,000 টাকা। এরপরে কি আছে? ভর্তুকি, যেটাকে আমরা বলি এসবি, 30,000 টাকা। তাহলে দেখেন তো, আমরা জাতীয় আয় নির্ণয়ের জন্য যে তথ্যগুলো দরকার ছিল সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, যার কারণে তথ্যগুলো থেকে কি নির্ণয় করতে পারবো? আমরা জাতীয় আয়টাকে নির্ণয় করতে পারবো। সো এখন জাতীয় আয় নির্ণয় করতে যদি পারি, তাহলে কিভাবে জাতীয় আয় নির্ণয় করব? তো জাতীয় আয়ের সূত্র কি ছিল? ন্যাশনাল ইনকাম ইকুয়াল কি? জিএনপি মাইনাস ডিসি, যেটাকে আমরা বলি এনএনপি মাইনাস টিআই মাইনাস টিপি প্লাস এসবি, কারণ আর তো কিছু নাই, বাকিগুলো নাই, এসজি নাই। ওকে। সো এনএনপি তো ডিরেক্টলি দেওয়া আছে কত? 2,25,000। তো 2,25,000 মাইনাস পরোক্ষ কর কত? 20,000 মাইনাস হস্তান্তর পাওনা 35,000 যোগ ভর্তুকি 30,000, এটা করলে আমরা কত পাবো? 2,00,000 টাকা পাবো। এই যে 2,00,000 টাকা পাবো, এটা হচ্ছে আমাদের এই যে ফলাফল, অর্থাৎ ফলাফল এই 2,00,000 টাকাটা কি? এটা হচ্ছে আমাদের জাতীয় আয়। ওকে। আচ্ছা, এটা দেখেছি। সো 49 নাম্বার, এটা আমরা আয় পদ্ধতিতে আমরা জিএনপি বের করব। সো মোট কিসের কথা বলছে? খাজনা, অর্থাৎ আর আর কত? 4,000 টাকা। এরপরে মজুরির কথা বলছে 3,600, ডাব্লিউ কত? 3,600, সুদ কত? ইন্টারেস্ট হচ্ছে 4,400, অবচয় অর্থাৎ কি? ডিসি হচ্ছে 4,200। সো এখান থেকে প্রথমে আমাদেরকে কি বের করতে বলছে? জিএনপি। জিএনপির মধ্যে কি কি থাকে? জিএনপির সূত্র কি ছিল? জিএনপি
জিএনপি সমান সমান কি? জিএনপি সমান হচ্ছে, যেহেতু আয়ের দিক থেকে, আর প্লাস ডব্লিউ প্লাস আই প্লাস পি। সো আর কত দেওয়া আছে এখানে? 4000। ডব্লিউ কত দেওয়া আছে? 3600। আই কত দেওয়া আছে? আই হচ্ছে 4400। পি এখানে দেওয়া নেই, তাহলে এই তিনটাকে যোগ করতে হবে। 4000, 3600, 7600, 7000, 8000 আর 12,000 টাকা। সেই 12,000 টাকাটা হচ্ছে আমাদের জিএনপি। এবার এনএনপি কিভাবে বের করব? এনএনপি হচ্ছে জিএনপি থেকে সিসিএ বা ডিসি বাদ। সো জিএনপি কত ছিল? 12,000। তো 12,000 থেকে সিসিএ কত এখানে? 4200। 4200 বাদ দিলে কি থাকে? 7,800। 7,800টাই হচ্ছে আমাদের এনএনপি। সো এরই মধ্য দিয়ে মূলত আমাদের যে 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সেটা আমরা শেষ করলাম। 1 মিনিটের একটা বিরতি নিব। 1 মিনিটের বিরতি নিয়ে আমরা এরপরেই আমাদের সেই সৃজনশীলটা শুরু করব। যে এই সামষ্টিক পর্যায়ের উৎপাদনের উপরে যে সৃজনশীলটা আমরা দেখেছি, সেই সৃজনশীলটা আমরা শুরু করব। ওকে, জাস্ট 1 মিনিটের আমরা একটা বিরতি নিচ্ছি। ওকে, আমরা হচ্ছে এখন আমাদের সৃজনশীলটা সলভে চলে যাই। তো সৃজনশীলে হচ্ছে আমরা দেখছি, বলছে এনএনপি এর পূর্ণরূপ কি? আমরা একাধিকবার পড়েছি এনএনপি এর পূর্ণরূপ কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন কিভাবে নির্ণয় করা হয়? মোট দেশজ উৎপাদনের মধ্যে কি কি থাকে আমরা অনেকবার কিন্তু আমরা লেখা শিখিয়েছি। তো আমরা শুধু একটু যদি আরেকবার দেখাই, খ নম্বরে মূলত আমরা দুইটা প্যারাতে হচ্ছে, অর্থাৎ খ নম্বরে আমরা কি করব? দুইটা প্যারাতে হচ্ছে আমরা লিখব। প্রথম প্যারায় মেইন উত্তর, তার পরের প্যারায় একটু ডিটেলস লিখব। সো বলছে মোট জাতীয় উৎপাদন কিভাবে, মোট দেশজ উৎপাদন মানে জিডিপি কিভাবে নির্ণয় করা হয়। সো প্রথম কথাই আমরা হচ্ছে জিডিপির সংজ্ঞাটা দিব। সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে, অভ্যন্তরে বা ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি প্লাস বিদেশি নাগরিক উভয় মিলে দেশের অভ্যন্তরে যারা পণ্য উৎপাদন করে সেটা হচ্ছে জিডিপি। তো এক্ষেত্রে আমরা কিভাবে জিডিপি দুটা, জিডিপি বের করতে গেলে আমরা কি কি নিই? সি প্লাস আই প্লাস জি। এটা ডিটেলস এর মধ্যে আমরা পরবর্তীতে লিখব। ওকে, তো এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তরটা আমরা এভাবে লিখব। আমরা যদি এবার গ নম্বরে চলে যাই, হ্যাঁ গ নম্বরে চলে যাই। তো গ নম্বরের জন্য দেখেন, দেশটির মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন মানে কি? জিএনপি। তো জিএনপির জন্য আমাদের কি কি লাগবে? সি লাগবে, যদি ব্যয় পদ্ধতি হয় সি, আই, জি, এক্স, এম, এগুলো লাগবে। সো আমরা যদি দেখি মোট ভোগ ব্যয়, এটা হচ্ছে সি। সি কত? 900 কোটি। বিনিয়োগ ব্যয়, এটা হচ্ছে আই, কত? 300 কোটি। সরকারি ভোগ ব্যয় 350 কোটি, হচ্ছে জি। রপ্তানি আয়, এটা হচ্ছে 200 কোটি, এটা হচ্ছে কি? এক্স। আমদানি বাই 280 কোটি, এটা হচ্ছে এম। তাহলে এইগুলো আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখান থেকে আমরা আমাদের কি বের করতে পারবো? আমরা আমাদের কিন্তু মোট জাতীয় উৎপাদন বের করতে পারবো। সো কি করতে হবে? মোট জাতীয় উৎপাদনের তাহলে কি? মোট জাতীয় উৎপাদন মানে কি? জিএনপি সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সো আমরা যদি সি দেখি, সি হচ্ছে 900 কোটি। সি হচ্ছে 900 কোটি। ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হচ্ছে 300 কোটি। 300 কোটি। গভর্নমেন্টের ব্যয় কত? 350 কোটি। 350 কোটি। এক্সপোর্ট কত? এক্সপোর্ট রপ্তানি কত? 200। ইম্পোর্ট কত? -280।
তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 900 যোগ 300 1200, 1200 যোগ 350 আমাদের 1550। এখান থেকে মাইনাস অ্যান্সার আসবে 80। তাহলে আমাদের রাইট অ্যান্সার আসবে কত, এখান থেকে যদি বাদ দিই আমরা 1470। এই 1470 হচ্ছে আমাদের জিএনপি। তো আমরা জিএনপি বের করে ফেললাম। জিএনপি আমাদের গ নম্বরের উত্তরে ছিল কি, কি বের করতে বলেছে, আমাদেরকে জিএনপি বের করতে বলেছে। সো এটা আমরা বের করে ফেলেছি। এখন ক দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ পরিমাপের সঠিকতা মূল্যায়ন করো। সো আমরা একটু উদ্দীপকটা পড়ি। দেশটির জনগণ সৃষ্ট উৎপাদনের পরিমাণ ছিল 1050 টাকা এবং দেশটির বিদেশি উৎপাদনের পরিমাণ ছিল 50 কোটি টাকা। সো এটা আমাদের এখানে কাজে লাগবে না। এক্ষেত্রে চাল ও গমের উৎপাদন এবং পাউরুটির উৎপাদনের পরিমাণ পৃথকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। যে চাল সেটা দিয়ে, অর্থাৎ যে গম, গমকে একবার হচ্ছে আমরা কাউন্টে নিয়েছি, এই গম থেকে যে পাউরুটি হয়েছে সেটাকে আমরা আবার কাউন্টে নিয়েছি। এখানে শুধু ভ্যালু ভ্যালু এডিশনের পার্টটুকু কাউন্টে নেইনি, অর্থাৎ পুরো অ্যামাউন্টটাকে কাউন্টে নিয়েছি। তাহলে কি হচ্ছে, আমরা ডাবল কাউন্টিং করতেছি, যার কারণে দ্বৈত গণনার যে সমস্যাটা, এই দ্বৈত গণনার যে সমস্যাটা আমরা যদি একটু লিখি, দ্বৈত গণনার যে সমস্যাটা সেটা কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একই জিনিসকে দুইবার গণনা করা হচ্ছে, যার কারণে আমরা বলতে পারি যে উৎপাদনের যে পরিমাণটা সেইটা সঠিক হয় নাই, অর্থাৎ ওই যে 1050 কোটি টাকা এইটা সঠিকভাবে বের করা হয় নাই। সো এখানে সঠিকতা নাই, আমার মন্তব্য হচ্ছে এটা। এবং ঘ নম্বর আমরা যখন লিখবো 4টা প্যারাতে লিখবো, গ নম্বর আমরা অবশ্যই 3টা প্যারার মধ্যে লিখবো, তাহলে জিনিসটা একটু গোছানো হবে। সো এরই মধ্য দিয়ে মূলত আমরা আমাদের এফআরসির মার্কেটিং এর যে লেকচার 3 সেটা আমরা কমপ্লিট করলাম। সো এভাবেই এফআরসির কিন্তু ব্যাচ রানিং চলতেছে। সো ফাইনাল রিভিশন কোর্স 2026 এর আন্ডারে বিজনেস স্টাডিজের যারা আছো তোমরা, বিজনেস স্টাডিজ, তাদের জন্য কিন্তু এই কোর্সটা এক কোর্সেই কিন্তু তোমরা সব কিছু পাচ্ছ, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, সব পাচ্ছ তোমরা। সো এই একটা কোর্সের মাধ্যমেই তোমরা মূলত শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারো। সো আমি বলবো যে তোমরা এই শেষ মুহূর্তে এসে এই একটা কোর্সের মধ্য দিয়ে মূলত নিজেদের প্রস্তুতিটাকে আরো গুছিয়ে নাও, এবং শেষ মুহূর্তে এসে তোমার যে টার্গেট আছে A+ এবং গোল্ডেন A+ সেটা নিশ্চিত করো। সো এই কথা বলে আজকের মতো আমরা আমাদের এফআরসির যে লেকচার 3 সেই লেকচার 3টা শেষ করছি। তোমরা যদি আমাদের সাথে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ লেকচার 1 2 3 তো তোমরা রেকর্ডেড পাবা, প্লাস এরপর থেকে কিন্তু তোমরা আমাদের সাথে ক্লাসগুলো লাইভে করতে পারবে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, অথবা তোমরা আমাদের সাথে জুমেও যুক্ত হতে পারো। ঠিক আছে, তো আজকের মতো আমাদের ক্লাস এখানে আমরা শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ।